ট্যাক্স ঠিক মতো দেননি তাদেরকে একটা সুবিধা দেওয়া হলো, আর আমাদের উপরে কর দেওয়া হচ্ছে। সুতরাং রাজনৈতিকভাবেও, সো অর্থনৈতিক, নৈতিক এবং রাজনৈতিক তিনভাবেই আমরা এটাকে অ্যাটাক করেছি। এখন এবার যেটা আর কি দেয়া হয়েছে সেটা ঠিকই আপনারা অবজার্ভ করেছেন, বাজেট বক্তৃতা ছিল না, কিন্তু এটা অন্যভাবে এটা করা হয়েছে। আমরা আমাদের স্ট্যান্ড ঠিকই আছে যে আমরা এই ধরনের সুযোগ দিলে অন্য যারা নাকি সঠিকভাবে দেন তাদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে, এটা আমরা এটাকে সমর্থন করি না। তবে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমাদের সরকারের অনেক নিয়মের কারণে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, মৌজার দাম নির্ধারণের ক্ষেত্রে একটা বৈসাদৃশ্য আছে, এবং সেটার কারণে অনেক টাকা সেটা কালো হয়ে যায়। হ্যাঁ, তো যদিও এখানে সরকার বলেছেন যে তারা এখন মৌজার দাম পুনর্নির্ধারণ করবেন, খুব ঘন ঘন করবেন, এটাকে হালনাগাদ করবেন। সেটা যদি করা হয় তাহলে এই যে জমির কারণে যে কালো টাকাটা হয় আমাদের নীতিমালার দুর্বলতার কারণে, এটা তারা বন্ধ করতে পারবেন। সো এবার হয়তো একটা শেষবারের মতো তারা এটাও আপনারা জানেন, এটা বলেছে হলো যে অ্যাপার্টমেন্ট এবং জমি ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে সেটা তারা মনে করতে পারেন। আমাদের স্ট্যান্ড ঠিকই আছে, কিন্তু তাদের মনে এটা হতে পারে যে তারা যেহেতু একটা নীতিমালার পরিবর্তন করছেন, নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে আমরা শেষবারের মতো একটা সুযোগ দিই, এটা হয়তো তারা মনে করতে পারেন। বিদেশি ঋণের কথা যেটা রিফায়েত বলেছেন, আমার মনে হয় যে সেটা ঠিকই আছে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান আমরা বলি, এবং আমরা বলি যে তাদের জিডিপির পার্সেন্টেজ হিসাবে তাদের তো অনেক বেশি, আমাদের তো জিডিপির পার্সেন্টেজ হিসাবে আমাদের তো বৈদেশিক ঋণ এটা তো খুব বেশি না, কিন্তু বৈদেশিক ঋণের অভিঘাত অর্থনীতির উপরে কিভাবে পড়বে এটা জিডিপির পার্সেন্টেজে হিসাব না করে এটা হিসাব করা উচিত। এবং আইএমএফও তাদের মেথোডোলজি এখন চেঞ্জ করেছে, যেটার কারণে তারা বাংলাদেশকে লো রিস্ক থেকে মিডিয়াম রিস্ক কান্ট্রিতে তারা অবনমন করেছে। সেটা হলো যে এটা জিডিপির পার্সেন্টেজ না, এটা হলো আমার যে বৈদেশিক ঋণ গ্রহণ করেছি তার পরিষেবা দেওয়ার মতো আমার সক্ষমতা কতটুকু। তাহলে সেখানেই কিন্তু চলে আসে আপনার রিজার্ভ কত, রিজার্ভের উপরে এটা চাপ প্রয়োগ করা হবে কিনা যখন নাকি আমি ঋণ পরিষেবা করব। এখন তো দেখেন, আমাদের তো 5-6 বছর আগেও আমাদের বৈদেশিক ঋণের পরিষেবা ছিল $3-3.5 বিলিয়ন, এখন তো ডাবল হয়ে গেছে। এবং আমাদের অনেক বড় বড় প্রকল্প যেগুলো নাকি গ্রেস পিরিয়ড ছিল 10 বছর, হ্যাঁ, যখন কেবলমাত্র আপনি সুদ পরিশোধ করেন, আর রিপেমেন্ট পিরিয়ড শুরু হয়ে গেছে 10 বছরের পরে, যখন আপনাকে সুদ এবং আসল দুটোই পরিশোধ করতে হয়, তার মানে তো এখন সুদ আসলের যে চাপ এটা বাড়বে, এবং এটা বৈদেশিক ঋণ, আমাকে এটা দিতে হবে বিদেশি মুদ্রায়। এবং আপনি বাজেটে দেখবেন, আমার মনে হয় যে কারেক্টলি পয়েন্ট আউট করছে, বাজেটে দেখবেন যে আমাদের টাকার কিছুটা অবনমন প্রাক্কলন করা হয়েছে, কত 126 টাকা ডলার, না 127 টাকা। তো তার মানে হলো, দেখেন আমরা বৈদেশিক ঋণ নিয়ে কি ধরনের প্রকল্প করি, আমরা অবকাঠামো করি, আমরা বিদ্যুৎ প্ল্যান্ট বানাই, আমরা ব্রিজ করি, আমরা মেট্রো রেল করি, তাই না? এগুলোই তো করি। এখানে আমার আয়টা আসছে হলো কিসে? টাকায়, আর আমার দিতে হবে কিসে? ডলারে। তার মানে টাকার অবনমন হলে ডলারের চাপটাও কিন্তু এখানে বাড়বে। সো এইসব বিষয় চিন্তা করে প্রশ্নটার মধ্যে যৌক্তিকতা অবশ্যই আছে। আমরা জাপান হতে পারলে ভালো হতো, জাপান হওয়া এখন না, আরো হয়তো পরে কোনো এক সময় চিন্তা করা যাবে। তবে এই পর্যায়ে আমাদেরকে অবশ্যই বৈদেশিক ঋণ এবং দেশীয় ঋণও, আপনারা দেখবেন আমাদের যে রাজস্ব যে ব্যয়, সেখানে কিন্তু আইটেমটা কি আছে? দেশি এবং বিদেশি ঋণের সুদ পরিশোধ। আসলও পরিশোধ করতে হয় না? হ্যাঁ, একটা ঋণ নিলে তো আসলও তো পরিশোধ করতে হয়, তো সেগুলো তো হিসাবটা তো করতে হবে হলো কেবলমাত্র সুদে না, হ্যাঁ, তা আসলেও এটা করতে হবে। সো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এইবারও যে বড় ধরনের একটা প্রাক্কলন করা হচ্ছে, যে আমরা নিট বিদেশি ঋণ, সেটা কত 1,10,000 কোটি টাকা বোধ হয়, না? তাহলে এটা $9 বিলিয়ন উপরে আমরা নিট, কিন্তু এটা হলো নেট। হ্যাঁ, তো এইটা একটা আমার মনে হয় যে, আর হলো যে
কেন এই ভিত্তিটা কেন বাস্তবসম্মতভাবে বাস্তবতাকে স্বীকার করে কেন ভিত্তিটা ঠিক করা হলো না এবং তার উপরে ভিত্তি করে কেন বাজেট প্রণয়ন করা হলো না, এটা আমাদের জানা নাই। এটা নীতি নির্ধারকরা কাছে নিশ্চয়ই এটা স্পষ্ট ছিল, কিন্তু তারা কেন গতানুগতিকতার যেভাবে বাজেট করা হয় ওইভাবেই গেলেন। যেটা আমি বললাম যে তারা কিন্তু খুব সহজেই বলতে পারতেন যে চতুর্থ কোয়ার্টারে আমরা যদি যে প্রবণতা আমরা অর্থনীতিতে দেখি সেটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের টার্গেটগুলি এরকম হবে, এবং এইটার উপরে ভিত্তি করে তারপরে বাজেটটা করলে তাদেরই বাজেটটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হতো। সম্পদ আহরণ বলেন, রপ্তানি খাতে প্রবৃদ্ধি বলেন, আমদানি খাতে প্রবৃদ্ধি বলেন, প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক বলেন, সবগুলোই কিন্তু তখন হিসাবটা একটু অন্যভাবে হতো। এবং যেটা বললাম, ওনাদের একটা বড় সুযোগ ছিল একটা ব্যতিক্রম করার, কারণ এটার জন্য তো তারা তো উত্তরাধিকার হিসাবে পেয়েছেন অর্থনীতি, তাই না? এখন তারা বাস্তবায়ন করা শুরু করবেন, আমরাও তাদেরকে যাচাই বাছাই এবং তাদেরকে আমরা সমালোচনা আলোচনা করব এই বাজেট থেকেই। তাদেরকে তো চতুর্থ কোয়ার্টারের পারফরমেন্স দিয়ে কেউ এটা এটা করবে না, তাই না? সো এটা অবশ্যই আমার মনে হয় যে এটা তারা হয়তো